শোক জানিয়ে একটা পোস্ট দিয়েছি, সেখানে আপনার হাহা রিয়াক্ট করছে, এটা ধরেন প্রায় ক্লোজ টু 2.5 মিলিয়ন ভিউ হয়েছে পোস্টটা। তা তো ধরেন হাহার তো শব্দ নাই, 40,000 যারা লিখছে ওটা ধরেন তো আছেই, 40,000-এর উপরে শুধু হাহা রিয়াকশন করেছে। মানে 4,000-এর উপরে কমেন্ট দেখলাম, মানে বিশ্রী ভাষায় গালাগালি আর কি এই ধরনের। এখন আমরা যারা রাজনীতি করি ধরেন আমাদেরকে রেগুলার এই ধরনের ভাষার সাথে আমি অভ্যস্ত, এই জন্য আমারও তো গায়েটায় লাগে না, চামড়া মোটা হয়ে গেছে আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অসুস্থতার মনস্তাত্ত্বিক জায়গাটা কি? এটা কি পুরো সমাজ না একাংশ? এখন আমি এটার ক্যারেক্টার বোঝার চেষ্টা করলাম। ধরেন আমি প্রায় 100 থেকে 150-র মতো আইডি ভিজিট করলাম, হাহা বাজে কমেন্ট যারা করেছেন, মোটা দাগে সবাই আওয়ামী লীগের লোক, মোটা দাগে। মানে তারা তাদের ফেসবুক পেজে সে সমর্থন ঘোষণা করেছেন। মানে ধরেন শেখ হাসিনার পোস্ট আছে, বঙ্গবন্ধুর পোস্ট আছে, আওয়ামী লীগের পোস্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে তারা প্রচণ্ড রকম জুলাইকে ঘৃণা করেন, 24কে ডিজোন করেন, এরকম একটা ক্লাস। তৃতীয় ক্যারেক্টার দেখলাম তাদের ভিতরে যে ইউনূস সরকার সব বাংলাদেশটাকে জাহান্নাম বানায় দিয়ে গেছে। চতুর্থত হচ্ছে বিজেপির মতো এরকম কিছু একটা দরকার বাংলাদেশে, যারা এদেরকে সাইজ করে দিয়ে যাবে। তাদের ক্যারেক্টার অ্যানালিসিস করলেন আপনি? মানে এই যে হাহা ক্যারেক্টার অ্যানালিসিস করলাম আমার পোস্ট থেকে, এটা অন্য কেউ ডিফার করতে পারে, আনিস ভাই তার এক্সপিরিয়েন্স বলবেন। তো সেইখানে দেখেন যে এইটা মানে পুরো সামাজিক কাঠামো না, এটা আসলে একটা স্পেসিফিক কাল্টের কাছ থেকে আমরা এই রিয়াকশনগুলো পাচ্ছি। এবং এমন একটা ফিগার যে আমার মতো ধরেন প্রচণ্ড এন্টি আওয়ামী লীগ ফিগার না, যেমন আমি তো হাসিনার বিরুদ্ধে 1000টা বক্তব্য দিছি, 1000টা কথা ডেইলি বলি, তখন আমাকে আওয়ামী লীগের লোকদের ঘৃণা করার ন্যায্য রাজনৈতিক জায়গা আছে। কিন্তু এই মেয়েটার মানে গালাগালি করবার জায়গাটা কোথায়? আপনি যদি বিরোধিতাও করেন আপনাকে ঘৃণা করতে হবে কেন? না মানে আমাকে গালাগালি করেন কোনো সমস্যা না, মানে আমার পলিটিক্সে আমি এটা মেনে নিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে তো আমার টাইপের লোক না, মানে যাকে আপনি ন্যায্যভাবে বৈধভাবে রাজনৈতিক জায়গাতে আপনি আমার ডেমোক্রেসিতে আমি এটা অ্যালাউড মনে করি, আমাকে গালি দেওয়ার অধিকার রাজনীতিতে থাকতে হবে। কিন্তু সে তো পলিটিক্যাল লোক না। এবং জুলাইতেও সে খুব প্রমিনেন্ট রোল প্লে করেছে, জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনার ছিল, তেমন কেউ না। সে শেষের দিকে দেখেছি বিভিন্ন আন্দোলন মিছিলে তার ছবি টবি দেখেছি আর কি। তাহলে এই অসুস্থতার জায়গাটা কোথায় আসলে? এই অসুস্থতার জায়গাটা হচ্ছে একটা হলো গ্লোবাল ফেনোমেনা আছে, মানে পরিবার সমাজ তো ভেঙে গেছে প্রযুক্তির কারণে। আপনার 80-র দশক থেকে কন্টিনিউয়াসলি প্রযুক্তি নির্ভর বসবাস করবার কারণে যেটা হচ্ছে বাবা মায়ের শাসন, টিচারদের শাসন, চটথাপ্পড়, বেতের বাড়ি, এইটা গ্লোবালি চলে গেছে। এবং আমি যেহেতু ইংল্যান্ডে আপনার স্কুলে কলেজে কাজ করেছি, আমি দেখেছি ওখানকার বাবা মারা একই কথা বলতো যে আমাদের সময় তো ছেলে মেয়ে এত বেয়াদব ছিল না, এত ইনডিসিপ্লিন কেন, এবং টিচাররা ছেলে মেয়েদেরকে ম্যানেজ করতে পারছে না, বিভিন্ন সিচুয়েশন অ্যারাইজ করতেছে। এবং এই ফেনোমেনা এখন আমাদের সমাজেও আছে। দেখবেন যে শাসন করা যাচ্ছে না, মুরব্বীদের কথা শুনছে না, বড় ভাইদের কথা শুনছে না। এই যে সামাজিক জায়গাটা ছিল, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এবং সেটা অনেকগুলো জায়গা আছে। একটা হচ্ছে পরিবার, প্রযুক্তি। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে ইউরোপে আপনার ফ্যাসিবাদ বিরোধী যে রিসার্চগুলো হয়েছে নাৎসি এবং ফ্যাসিস্ট পার্টিগুলোকে নিয়ে, তারা ক্যারেক্টার অ্যানালিসিস করে দেখেছে যে লম্বা সময় যদি আপনি মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার বাইরে রাখেন, তার মত প্রকাশের ভেন্টিলেশন করতে না দেন, তখন ওরকম একটা মানে সাফোকেটিং এনভায়রনমেন্টে মানুষ তার ল্যাঙ্গুয়েজ হারায় ফেলে, তার ডিসেন্সি হারায় ফেলে, কি বলা যাবে কি বলা যাবে না সেটা হারায় ফেলে। এবং এক্স্যাক্টলি দেখেন যে আমি হাসিনার বিরুদ্ধে আমি এটা বলি যে আমি হাসিনার বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু কোনোদিন কোনো স্ল্যাং ব্যবহার করি নাই। মানে পলিটিক্যালি আমি হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আপনি দেখবেন তারেক রহমানের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে মানুষ হেন কোনো বাজে শব্দ নাই যেটা তারা ব্যবহার করে না। ইভেন দেখবেন রিসেন্টলি এক আওয়ামী লীগের নেতা মারা গেছে চিটাগংয়ের, তার মৃত্যুতেও একই রকম শব্দ আমরা দেখেছি। খুবই দুঃখজনক। আমি তার রাজনীতি অপছন্দ করি, তার মিথ্যাচার, তার বক্তব্য, এবং সেগুলোও আমি মৃত্যুর দিনে, জানাজার দিন আমি এগুলো নিয়ে কথা বলবো না। তাকে নিয়ে যদি আমার সমালোচনা করতে হয় আমি 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ সময় নিব, 10 দিন, যে ওনার এই স্টেটমেন্টগুলো মিসলিডিং ছিল, অসত্য ছিল। উনি জিয়াউর রহমানকে নিয়ে যে কথাগুলো বলেছেন এগুলো কোনোভাবে আমরা কিন্তু এই ধরনের প্রবণতা আগেও দেখেছি। বিরোধী যারা একসময় আওয়ামী লীগের বিরোধী ছিলেন তারাও তখন আবার এরকম গালিগালাজি করতেন। আলহামদুলিল্লাহ বলা মৃত্যুতে আমরা দেখেছি যে এটা পারস্পরিক হয়ে গিয়েছে। একদম জামাত নেতাদের আপনি শুধু অ্যাসেস করেন, শাহবাগ থেকে শুরু করে গণজাগরণ মঞ্চ, জামাত নেতাদের ফাঁসি, এর প্রত্যেকটা জায়গায় আমরা একই রকম আচরণ দেখেছি যে এইটা অ্যালাউড।
এখন প্রশ্ন হচ্ছে সমাজ আকারে, বুদ্ধিজীবী আকারে, সিভিল সোসাইটি আকারে, গণমাধ্যম আকারে সেই দিনকে আমরা বলেছিলাম যে আপনি বিচার চান, কিন্তু মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ পড়ার কালচারকে আপনি অ্যালাউ করছেন কেন? এটা তো অন্যায় কাজ। ওইদিকে আমি এটা অন্যায়টার প্রতিবাদ করেছিলাম কিনা? তাহলে আজকে কি আপনি হাসিনা এবং আওয়ামী লীগের একজন নেতার মৃত্যুতে সুক্রিয়া জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ করবার একটা লেজিটিমেসি তৈরি করে দিয়েছেন কিনা সমাজে? এই জন্য আপনি যখন গ্রামার তৈরি করবেন, মানে থমাস জেফারসন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ছিল, আপনি জানেন। এটা দিয়ে শেষ করে আমরা আনিস আলমের কাছে যাই। জেফারসনিয়ান ফিলোসফি আছে। জেফারসন বলেছেন যে তুমি এমন একটা স্টেটে দেশ গভর্ন করো অ্যাজ লাইক এ পারপেচুয়াল অপোজিশন। তুমি বিরোধী দলে থাকলে কি ধরনের আচরণ তুমি অন্যের কাছ থেকে আশা করো, সরকারের কাছ থেকে, সমাজের কাছ থেকে। পুরো রাজা আলেকজান্ডারকে বলেছিলেন যে রাজার আচরণ রাজার মতো হওয়া উচিত। ব্যাকরণ, সিভিল সোসাইটির এই ব্যাকরণের ফ্যাসিবাদ তারা তো কায়েম করেছে। আমরা আনিস আলমগীর আপনার কাছে যাই। এই প্রবণতা আমরা লক্ষ্য করেছি। আপনি যখন কারাগারে গিয়েছেন তখনও আপনাকে আক্রমণ করা হয়েছে, আরেকটি পক্ষ আপনাকে আক্রমণ করেছে, যেখানে আপনি একটি মিথ্যা মামলায় কারাগারে গিয়েছিলেন। তো এই প্রবণতার আসলে কারণ কি, মানে কেন এইভাবে মানুষ? এটা হচ্ছে ঘৃণার সংস্কৃতি। আমরা দীর্ঘদিন থেকে আমাদের সোসাইটিতে ঘৃণার সংস্কৃতি লালন করছি। মানুষ কি এইভাবে ঘৃণাতে বসবাস করতে পারে আসলে? পারছে। আমি এটা বহুদিন আগে লিখেছি, অন্তত 10-12 বছর আগে থেকে লিখছি এই যে ঘৃণার সংস্কৃতি নিয়ে। এগুলো ক্রিকেট দিয়েও শুরু হয়েছে, ইন্ডিয়াকে ঘৃণা করাও। এটা আমাকে বহুদিন আগে একজন কূটনীতিক বলছে দেখো এই যে ঘৃণার সংস্কৃতি যে তোমরা তৈরি করছো, এটা দিয়ে কী হবে? পরবর্তীতে দেখা যাবে তোমরা নিজেরা ঘৃণা করবা, তখন আর লোক নাই। আমি এটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ঘৃণা সংস্কৃতি নিয়ে কথা বলছেন, তো পরবর্তীতে হচ্ছে নিজেরা আর ওই লোককে না পায় নিজেরা ঘৃণা ছড়ায়। পাকিস্তানও শুরু হয়েছে, ইন্ডিয়াও শুরু হয়েছে, এখন এটা বাংলাদেশের কালচারের মধ্যে ঢুকছে, একজন আরেকজনকে ঘৃণার সংস্কৃতি ছড়ানো। এবং আমি স্পেসিফিকলি বলবো যে আলহামদুলিল্লাহ কালচারটা শুরু করছে আমাদের মৌলবাদীরা। প্রগ্রেসিভ লোকজন যখনই মারা যেত তখন এরা বহুদিন আগে থেকে এটা শুরু করছে যে আলহামদুলিল্লাহ। তো এটা ওদের কালচারের মধ্যে ঢুকে গেছে। এখন ইদানিং না, আমার আরও একটা এক্সপিরিয়েন্স হয়েছে সাইদির মৃত্যুর সময়। দেলাওয়ার হোসেন সাইদি যখন মারা গিয়েছে, যুদ্ধ অপরাধী হিসেবে মারা গিয়েছে এবং জেলখানায় মারা গিয়েছে, আমি বললাম যে এই লোকটার এই অপরাধে মারা গেছে, কিন্তু জগতে যদি ভালো কাজ করে থাকে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ভাই, আপনি মনে জানা আছে ওইটা, এই প্রগতিশীল সমাজ আমার আইডি দিয়ে ক্যাম্পেইন করেছে আনিস আলমগীরকে আনফ্রেন্ড করো। হ্যাঁ, আমার আনফ্রেন্ড করা শুরু করলো। আমি এটাতে লিখেছিলাম যে আমার কি ছিল গেল। প্রগতিশীল একটি গোষ্ঠী দিয়ে আক্রান্ত হয়েছিলেন, যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে। আমি প্রতিনিয়ত দুই গোষ্ঠী দ্বারা আক্রান্ত। এই গোষ্ঠী মনে করে আমি ওদের লোক, এই গোষ্ঠী মনে করে এদের লোক। আজকেও আমাকে আক্রমণ করতেছে। এদের আক্রমণের কোনো ইয়ে নাই। এখনো আক্রমণ হচ্ছে যে কি জানি, এখন লেটেস্ট যেটা হইলো ভুলে গেছে যে অনেক আক্রমণের কারণে আপনি আক্রমণের কথা ভুলে যান। ফুয়াদ যেটা বলেছে যে ফুয়াদের মনে থাকে না, এত বেশি আক্রমণ হয় যে এখন হচ্ছে যে ওই যে যেমন আমি সারা জীবনে এতবার বিভিন্ন জায়গাতে ব্যান্ড হয়েছি, মানে কথা বলতে দেয় নাই, এখন আমি মনে রাখি না যে আমি সত্য কথা বলেছি বা যাই বলছি। লেটেস্টটা মনে পড়ছে ওই যে ডেইলি স্টারে একটা মানে ডেইলি স্টারের আয়োজন না, হাম বিশেষজ্ঞ হয়ে গেছে। আচ্ছা, আপনার মনে আছে আমরা ওই দিন 6 জন একটা টক শো করলাম, আপনারা 4 জন ডাক্তার, আমি ডাক্তার ছাড়া শুনলাম শুধু আমি আর এই মাসুদ কামাল ভাই, আপনারা 4 জন। বলেন সেই আলোচনাতে কি হয়েছে? আমরা হাম বিশেষজ্ঞ হিসেবে গেছিলাম। তো ওই অনুষ্ঠানটাতেও আমার টাইম ছিল না, আমি আধা ঘন্টার জন্য গিয়েছি। মাসুদ কামাল, আমি নর্মালি এগুলো অ্যাভয়েড করি এই ধরনের অনুষ্ঠান, আমি বক্তৃতাবাজিতে যাই। ওইটা ধরুন আপনি গিয়েছেন, আমরা ওইটা নিয়ে আলাপে আসবো। আমরা যে ঘৃণার বিস্তার, তাহলে এই ঘৃণার বিস্তার বন্ধ করবো কি করে? বা এই ঘৃণার বিস্তারের একটা কারণ কি? বৃহৎ কারণ কি রাজনীতি? যে মেয়েটাকে অন্য কারণে তো ঘৃণা করছে না, রাজনীতির জন্য ঘৃণা করছে। যে মেয়েটাকে নিয়ে আপনি কথা বললেন, কারিনা, আমি শৈশব থেকে চিনি। হ্যাঁ, কারণ কায়সার ভাই সে যখন মারা গেল রাত বোধহয় 2টা-2:30টার সময় আমি যখন দেখলাম, আমি শোক প্রকাশ করলাম। ওইখানে 11,000 লোক লাইক কমেন্ট করেছে, সেখানে 2.3K আমি ও বলাতে আমি এখন আমার তো দেখলাম 2.3K হাহা দিয়েছে, যে এইটা এই মৃত্যুতে হাহা দিয়েছে। পরের দিন আমি আরেকটা স্ট্যাটাস লিখলাম যে আমরা মানে শোক দিবসে আমরা নৃত্য করি আর মৃত্যুতে আমরা হাহা দিই, এটা নিয়ে একটা লেখা লিখলাম। ওইটাতে একটু ভদ্রতা হয়েছে, ওইটাতে একটু কমছে, হাহা কমেছে। এবং ওই হাহাকারী যেগুলো দিয়েছে ওগুলো আবার এনসিপি এবং জামাতি। হ্যাঁ, তো এই যে সংস্কৃতি ওইখানে
ব্যারিস্টার ফুয়াদের ওখানে যারা হাহা করেছে তারা আওয়ামী লীগের লোক, আপনাকে যারা হাহা করেছে তারা আবার না, আমার এখানে আওয়ামী লীগের লোক ছিল তো, যে প্রথম দিন হাহা করেছে ওরা, দ্বিতীয় দিন হাহা করেছে এরা 2.3। আর যখন আমি সম্প্রীতির কথা বললাম যে আমাদের আসলে এই ইসলাম এগুলো কাম্য করে না, আমরা এগুলো করা উচিত না, আমরা বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে ওইখানে কেন আমরা ডিজে পার্টি করব এবং লাগাবো, নৃত্য করবো ওইখানে, এই ঘৃণাটা মানে এই ঘৃণা বিস্তারী যে সমাজ, সেটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এরপর কি এরকম হবে যে পাশাপাশি বাসায় মানুষের মৃত্যু হবে, এই বাসায় মৃত্যু হবে, ওই বাসায় লোকে নাচবে? ওটাই বলছি আমি, যে আপনি একজনকে যে শ্রদ্ধা করে তাদের নেতার মৃত্যু দিবসে আপনি নৃত্য করতেছেন, তাদের 32 নম্বর ভাঙেন আপনি করে মজমা করে, তো যখন আপনি যে ঘৃণা যখন ছড়ান তখন তো নিজেদেরটা খেয়াল থাকে না, তখন আপনাকে যখন আবার এই একই মাত্রায় ফেরত দেওয়া হয় তখন আপনি বলেন যে হে কি বলছে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, যারা কারিনার এই ঘৃণা নিয়ে লিখেছে যে কারিনাকে কেন এত ঘৃণা করে, ওই লিখতে গিয়ে ওরা কি বলছে জানেন? ওই লিখতে গিয়ে আবার আক্রমণ করছে, এই আওয়ামী গোষ্ঠী ফ্যাসিস্ট অমুক তমুক এই। তার মানে আপনি তখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠী, তাহলে কি ঘৃণা বিস্তারের জন্য প্রধান দায়ী হচ্ছে রাজনীতি? মানে ঘৃণা বিস্তারের জন্য নিজেরাই। তো এটা তো রাজনীতির কারণে করছে, তার সঙ্গে তো কারো ব্যক্তিগত বিরোধ নেই। না, ব্যক্তিগত বিরোধ নাই, রাজনীতি। তা আপনি যখন আমার রাজনীতিকে পছন্দ করেন, ঘৃণা বিস্তারী হয়ে উঠছে এই প্রশ্ন। আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশনে হাত দিব, এটা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আরেকটা গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা কি আপনি দেখেন কিনা, এবং সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? কেন এত তাড়াতাড়ি আরেকটা গণ অভ্যুত্থানের কথা বলতে হচ্ছে? কেন নির্বাচন কমিশনে হাত দেওয়ার কথা বলতে হচ্ছে? নির্বাচন কমিশন তো ছিল, সংস্কার যখন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কমিশন পুনর্গঠন করেছিলেন, এবং তারপরে তো সেই নির্বাচন কমিশন ভোটও করেছে। তাহলে এরকম মতামত কেন আসছে যে আরেকটা গণ অভ্যুত্থান দরকার হবে? উনি এটা বলেছেন হচ্ছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনাতে, এবং তিনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচনেও যদি পরিস্থিতি এরকম হয় শক্ত হাতে প্রতিবাদ করা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলেছেন, এবং তিনি বলেছেন এটা টোটালি একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। আপনি এই কথার কোন জায়গা থেকে একমত? একটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের রোল নিয়ে তো আমাদের অসন্তুষ্টি আছে, আমার নিজেরও আছে, এবং সেটা আমি নির্বাচনের আগে পরে প্রেস কনফারেন্স করে এবং পার্সোনালি দেখা করে আমি কমিশনের যারা দায়িত্বে আছে তাদেরকে বলেছি কোথায় কোথায় অসন্তুষ্টি আছে। এখন ইলেকশন ইঞ্জিনিয়ার্ড কিনা এই বিষয়টা ধরেন মানে সোফার কনভারসেশনের জন্য ঠিক আছে, কিন্তু পাবলিকলি বলবার জন্য যে পরিমাণ এভিডেন্স দরকার সেইটা বলবার জন্য সাফিসিয়েন্ট এভিডেন্স আমাদের কাছে নাই পাবলিক প্লেসে করবার জন্য। কারণ ইঞ্জিনিয়ারিং জিনিসের তো কোনো এভিডেন্স আপনি কখনো খুঁজে পাবেন না। 111 একটা ইঞ্জিনিয়ার ইলেকশন হয়েছে, বিএনপিকে হারানো হয়েছে 100 সিটে, এবং অনেকগুলো কোলাবোরেটিভ জায়গা আমরা আইডেন্টিফাই করে বলতে পারবো, কিন্তু ওটার কনক্লুশনে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ার হয়েছে ওই সামারিতে আসাটা মানে জনগণের উপর ছেড়ে দিতে হবে আর কি। তো আমরাও বিভিন্ন জায়গায় এটা কথা বলেছি, যেমন ধরেন লেভেল প্লেইং ফিল্ড ছিল না, ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা জানি অনেক অভিযোগের পেছনে যুক্তিও আছে, এক্স্যাক্টলি, কিন্তু সবকিছু মিলিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন তো হয়েছে। মানে মোটা দাগে বিএনপি ক্ষমতায় আসতো না এইটা আমি মনে করি না। মানে আপনি হয়তো সিটের হেরফের হইতো, বাট আমি পার্সোনালি শুরু থেকে একই কথা বলেছি, 160-70 এইরকম একটা রেঞ্জে বিএনপি ক্ষমতায় আসতো। কারণ বিএনপি হচ্ছে তার পলিটিক্যাল লাইফের সবচেয়ে আনপপুলার রিয়েলিটিতে নির্বাচন করছে এবং সবচেয়ে বেশি সিট পাইছে তার পলিটিক্যাল লাইফে। বিএনপি সবচেয়ে বেশি পপুলার ছিল হচ্ছে 1991-এ, সেখানে সে সর্বোচ্চ সিট পেয়েছে 140, এবং 5ই আগস্টের পরে যে রিয়েলিটি প্রকাশিত হয়েছে বিএনপি সম্পর্কে, বিএনপির গ্রহণযোগ্যতা পপুলারিটি গ্র্যাজুয়ালি কমেছে, কমতে কমতে এটা অমন জায়গাতে আসছে যে তার পলিটিক্যাল হিস্ট্রিতে সে সবচেয়ে আনপপুলার রিয়েলিটিতে ইলেকশন করেছে। তারপরও আমি বোধ করি না আমি কি আপনাকে মাঝখানে একটু বলবো, সেটা হচ্ছে যে 140টা আসনের কথা যেটা আপনি বললেন 91-তে, কিন্তু তখন তো একটা বৃহৎ প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। এখন যেভাবে জামাত ইসলাম শক্তিশালী তখন সেভাবে ছিল না, তো ওই সময় তো 140টা আসন পেতেই না, মানে সাপেক্ষে না, মানে আপনি সাপেক্ষে যায় না, মানে বিএনপি মানে অ্যাজ ইট স্ট্যান্ডস, এখন তো ধরেন আওয়ামী লীগ টোটালি নাই, একটা নতুন দল এনসিপি, জামাত আগের চাইতে অনেক ভালো করেছে, তো এরকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো বিএনপি ভালো করার মতো একটা সুযোগও তো তৈরি হয়েছে। ওইটাই তো মানে বিকল্প কে, মানে এই লেভেলের বিকল্প ক্রেডিবল পলিটিক্যাল অপোজিশন তো নাই
মানে কেন তাহলে এতগুলো সিট পাইলো ওইটা অন্য অন্য তাহলে আলোচনা। আরেকটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি কেন তৈরি হবে আপনি কি মনে করেন? না, এখন মানে ওইদিকে আমি যাচ্ছি না, বাট ইলেকশন কমিশন নিয়ে, ইলেকশন কমিশনের কাজ নিয়ে সিরিয়াস কনভারসেশন প্রয়োজন। কারণ দেখেন, নতুন সরকার আসার পরে 2টা উপনির্বাচন হয়েছে, বগুড়াতে এবং আপনার শেরপুরে, এবং এই উপনির্বাচনগুলো নিয়ে কিন্তু প্রচুর অ্যানোমালিজের ভিডিও এভিডেন্স আসছে। এবং একটা দলীয় সরকারের অধীনে আসলে ভালো নির্বাচন সম্ভব কিনা, আমাদের খাইসলত আসলে বদলাইছে কিনা গত 20 বছরে, যারা বিরোধী দলে ছিল তাদের আচার আচরণ কি আসলে গণতান্ত্রিক হয়েছে কিনা সেটা প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা বারের নির্বাচনগুলোতে আমরা দেখেছি, বিভিন্ন ফোরামে দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক টেন্ডেন্সির অভাব আছে। অতএব নির্বাচন কমিশন সেই জায়গায় খুব স্ট্রং রোল প্লে করতে পারছে বলে আমরা ভরসা পাচ্ছি না। তাহলে সেই রকম একটা রিয়েলিটিতে বছরের শেষ থেকে শুরু করে যদি আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যান, যেখানে ভায়োলেন্সের সম্ভাবনা অনেক বেশি, কারণ হচ্ছে ইন্ট্রা পার্টি ভায়োলেন্স আছে। একই দলের ভিতরে 10 জন আছে যে মেয়র হইতে চায়, উপজেলা চেয়ারম্যান হইতে চায়। এরপরে হচ্ছে আবার ইন্টার পার্টি ভায়োলেন্স আছে, ওটার সাথে আবার অন্য দলের ভায়োলেন্স যোগ আছে। তো সেই জায়গায় ল এনফোর্সমেন্ট তারা কিভাবে ডিল করবেন? এখনই যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সরকার কোনো বিষয়ে ডিসাইসিভ রোল প্লে করছে না, সেখানে নির্বাচন কমিশন আসলে কি রোল প্লে করবেন? তারা কি আসলে ফেয়ার নির্বাচন ডেলিভার করতে পারবেন কিনা? অতএব আমার মনে হয় আমি নাসিরের মানে সামারি কনভারসেশনটা মানে প্রমোট করা দরকার ইলেকশন, কারণ ইলেকশন যদি ফেয়ার না হয়, আপনি মনে করেন যে এর যে প্রথম অংশ সেইটার চাইতে শেষ অংশটা মানে সাবস্ট্যান্সে, মানে মূল সাবস্ট্যান্সটা হচ্ছে নির্বাচন কমিশনের যে আশঙ্কা, এক্স্যাক্টলি, সেটাকে আপনি মনে কারণ করেন? নির্বাচন হেরফের হচ্ছে বলেই তো ফ্যাসিবাদ কায়েম হইলো। মানে আমাদের টোটাল 20 বছরের ক্রাইসিসটা কি? তার মানে আপনারা নির্বাচন Full কমিশনের transition। আরো শক্তিশালী এবং কার্যকর ভূমিকা আশা করছেন। এবং সরকার যে আসলে গণতান্ত্রিক মনা, তারা যে আসলে ভালো নির্বাচন হতে দেবে, এটা তাকে প্রমাণ করতে হবে। তো ইতিমধ্যে এটা দিতে ফেল আমরা করেছে। আনিস আলমগীর আপনার কাছে আসি, একটা ভিন্ন বিষয় আসি, সেটি হচ্ছে যে একটা পজিটিভ নিউজ বলা যেতে পারে। জুলাইয়ের 798টি মামলায় 5074 জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তার মানে কিছু যাচাই বাছাই হয়েছে। 798টি মামলায় 5074 জনকে অব্যাহতি দেওয়ার একটা সুপারিশ হয়েছে। তার মানে কিছু হয়তো যাচাই বাছাই হয়েছে, অনেকের ভুয়া মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এই যে হাজার হাজার ভুয়া মামলা হলো, এমনকি কিছু কিছু ভুয়া মামলার পেছনে ওই সময় সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরও ইন্ধন আছে বলে অভিযোগ রয়েছে। আপনার কি মনে হয় ভুয়া মামলার এই সংস্কৃতি কেন দূর হচ্ছে না, বা এই ভুয়া মামলা দেওয়ার মধ্যে দিয়ে মানুষকে হয়রানি করা এটাও কেন বন্ধ হচ্ছে না? এটা হচ্ছে মামলা নিয়ে ব্যবসাটা। যতগুলো লোক এই ভুয়া মামলা আক্রান্ত হয়েছে, এদেরকে যে বাদী বা বিবাদী এসে বলছে যে টাকা দাও তাহলে তোমার নাম কাটায় দেবো। একটা মামলা মনে করেন 700, 800, 1000 মানুষ যদি আসামি হয়, তাহলে এই মামলাটা তো অরিজিনালি ভুয়া মামলা, এটা যে কেউ ধরে নিতে পারে। কারণ একটা হত্যা মামলা এতগুলো লোক কী করে অংশ নিতে পারে? এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। কিন্তু আসিফ নজরুল্লাহ এগুলোতে পাত্তা দেয় নাই, ডক্টর ইউনূস এগুলোতে পাত্তা দেয় নাই। তারা এই ভুয়া মামলাকে এনকারেজ করেছে, এনকারেজ করে এই লোকগুলোকে জেলে দিয়েছে। এটা এক সাধারণ তৃণমূল পর্যায়ের লোকদেরকেও এই মামলাতে ঢুকেছে এবং মামলা দিয়ে তারপর আগে জেলে ঢুকিয়ে তারপর মামলা দিচ্ছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ধরে নিয়ে গিয়ে একটা মামলা সাজিয়ে দিয়েছে। তো এরকম অনেককে ধরে নিয়ে গেছে, কি করবে, তখন আরেকটা মামলাতে জড়িয়ে দিয়েছে। এখন যেটা হয়েছে, 7টা 8টা মামলা তো আপনি পালেন, ওইটা কি বলে, জামিন পেলেন। জামিনের পরও আপনাকে এবার শোন অ্যারেস্ট দেখাচ্ছে। শোন অ্যারেস্ট দেখাচ্ছে যে এই আপনি ওই অজ্ঞাতনামা এক মামলাতে আপনার দেখাচ্ছে। 7টা 8টা মামলা পরে আমার অন্য মামলা যেখানে অজ্ঞাতনামা লেখা আছে, সেই অজ্ঞাতনামার মধ্যে আপনি আছেন বা ওনারা আছেন, যাদেরকে আটকে রাখা হচ্ছে। অজ্ঞাতনামা একটা মামলাতে বলে শোন অ্যারেস্ট দেখানো। এই ঘটনাটা ঘটেছিল যমুনা টিভির বাবুলের সঙ্গে, উনি মারা গেছেন এখন, নুরুল ইসলাম বাবুল সাহেবের সঙ্গে, যে যমুনা টিভির যিনি যমুনা গ্রুপেরই মালিক ছিলেন। তো ওনার সাথে 2004-এর দিকে এই ধরনের ঘটনা ঘটছিল। তখন একটার পর একটা যখন হলো, মানে উনি শোন অ্যারেস্ট হচ্ছিল, তখন হাইকোর্ট একটা জাজমেন্ট দিচ্ছে যে এই ধরনের 2 মাস, অন্তত 2 মাস তাকে এই ধরনের মামলা দেখানো যাবে না। তাকে 2 মাস পরে তোমার যদি এরকম মামলা থাকে তাকে দেখাও, তার সে যাতে এর মধ্যে দেখাবে যে সে করতে পারে, মানে আত্মপক্ষ সমর্থন করতে পারে। সেটাকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মামলাটা যদি এটা নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছিল,
এটা আমি ভেরি রিসেন্টলি এটা নিয়ে আমি লিখেছি টোটাল ডকুমেন্ট দিয়ে। তো নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তাহলে তো নিম্ন আদালতের সেটা মানার কথা। আমাদের তো ব্যারিস্টার আছেন এখানে। না, আমি শেষ করে দিচ্ছি। তো এই প্রসেসটা যদি মানাও হয় তাহলে কিন্তু সোনার এস্টেট থেকে যে মানুষ হাজার হাজার মানুষ বেঁচে যাবে এবং জেলখানা থেকেও বের হতে পারবে। এরা আরেকটা সোনার এস্টেট আরেকটা বিজনেস করতেছে, ওসিগুলা যে থানার ওসি আছে ওই এলাকার ওসি তো বের হবে, তাদের সরকার একটা নিয়ম আছে, আপনি যদি জামিন পেয়ে যান তখন 12টা এজেন্সিকে জানাতে হয় অমুক জামিন পেয়েছে, তোমাদের আপত্তি আছে কিনা। সেটা নাকি এখন কমিয়ে 3-4টাতে এনেছে এবং পুলিশ রেখে দিয়েছে। এই পুলিশে বেশিরভাগ ক্ষেত্রে এই মামলার বাণিজ্যটা করতেছে। বাদীকে ওই যে এখন তো নতুন কোনো মামলা পায় না, কি করবে, আরেকটা অজ্ঞাতনামা মামলা, ওই জায়গায় একটা ছিনতাই হয়েছিল, ওই জায়গায় একটা ডাকাতি হয়েছিল, এগুলাতে আরও রাজনৈতিক মামলা না, শুধু বাইরের মামলাতে ঢুকিয়ে দিচ্ছে। ইভেন সবচেয়ে বেশি সংখ্যক মামলা আমার মনে হয় এই পর্যন্ত হয়েছে কয়েক হাজার, সেটা হচ্ছে 28শে অগাস্ট না অক্টোবর বোধহয়, যে বিএনপির জনসভায় যে হামলা হয়ে যে ইলেকশন ফন্ড করে দিল, বিএনপি সিটিং প্রোগ্রাম করার কথা ছিল, ওই মামলার ওই সময় একটা লোক মারা গিয়েছিল রাস্তায়। এর সাথে এই আন্দোলনের কোনো সম্পর্কই নেই, হার্ট অ্যাটাক বা কিছুতে। তার বাবা এটা নিয়ে মামলা করেছিল বা ওই সময় এটা সমাধানও হয়ে গেছে। সে একজনের কর্মী দাবি করে এক মহান নেতা বেড়েছে এবং সে কয়েক হাজার লোককে এই মামলা আসামি করছে। এবং আমার 2জন রুমমেট ছিল, ওই 2জনে আবার এই মামলায় আসামি। কারাগারের রুমমেট, কারাগার বন্ধু, মানে জেলমেট, এই দুইজনই আবার অজ্ঞাতনামা মামলা ওইখানে পেয়েছে। মানে এবং একজনকে নাম দিয়েছে ছাত্রলীগের সহসভাপতি। এখন সে এতগুলো ছাত্রলীগের 10-12টা কমিটি আইনা বলছে যে ভাই আমি কোনটাতে সহসভাপতি আছে, আদালতে দেখাইছে যে আমার যে এই মামলা দিয়ে রাখছো সহসভাপতির নাম দিয়ে। এবং সহসভাপতির নাম থাকাটা হচ্ছে যে এক ধরনের আতঙ্ক, এটা দেখলেই তখন সঙ্গে সঙ্গে ওইখানে চলে যাচ্ছে, সহসভাপতিকে ছেড়ে দেবে এখন, তাহলে একটা মামলা তাহলে আবার দাও। এই বেচারা সায়েন্স ল্যাবরেটরির এক কর্মকর্তা, তার নাম মশিউর, এই জেলে আটকে আছে। এবং এই ঘটনাটা ঘটাচ্ছিল তারই, আপনি নাম শুনেছেন কিনা জানি না, মালা খান নামে এক বিখ্যাত মহিলা ওখানে চাকরি করতেন, ওনার বিরুদ্ধে এই অভিযোগ যে তার বিরুদ্ধে অফিসের কনফ্লিক্ট ছিল, এটাকে জুলাই হত্যা মামলায় রূপ দিয়েছে, জুলাই মামলা বানিয়েছে। ঢাকা শহরে 4 কোণায় 4টা হত্যা মামলায় তাকে আসামি করেছে। ভদ্রমহিলা করেছে এগুলা, উনি এটা করেছেন। হ্যাঁ, আমি নিশ্চিত হলাম, কারণ আমি আসলে ঠিক ভাবতে পারছিলাম যে ওনাকে কেউ মামলা দিতে পারে। ওনার একটা পিএইচডি আছে, যে সুপারভাইজার ছিলেন, পিএইচডি নিয়েছেন, এটা সবাই জানে, এই জন্যই ওনার সাথে লেগেছে সবাই। আমি যতদূর জানি একটা পত্রিকায় পড়েছিলাম যে ওনার পিএইচডি সুপারভাইজার সম্ভবত ওনার স্বামী আর কি। আরো বহু করা যাবে। ব্যারিস্টার সাহেব আছেন। আমি শুধু এক লাইনে উত্তর নেব, কারণ আমরা বিরতিতে যাব। হাইকোর্ট যদি কোনো এই ধরনের কিছু নির্দেশ দেয় বা কোনো মতামত দেয়, সেটা কি নিম্ন আদালতের উপর বাধ্যতামূলক হয়ে যায়? বাধ্যতামূলক মানে এটাকে আপনি লিগ্যাল ফ্রেমে আলোচনা করতে পারবেন না, এটা খাইসলতি সমস্যা। রাষ্ট্রের ডিএলআর না কি জানি বলে না, ওটা হচ্ছে যে আপনার মানে আইনের মানে আমাদের নজির, মানে কেস ল গুলো যে বইটাতে থাকে ওইটাতে আছে, ডিএলআর এ আছে, ওটা কিছু যায় আসে না, এগুলো কিছু যায় আসে না। এটা হলো খাইসলতি প্রবলেম। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় যে সে আইনের শাসন প্রতিষ্ঠা করবে না, তখন সে কি করে, তখন সে যা করে তার ভিতরে একটা হচ্ছে সে মিথ্যা মামলা গায়, সে জামিন দেয় না। আমরা গত 17-18 বছরে আওয়ামী লীগের সময় দেখেছি না, আপনারা ভিডিওতে দেখেছেন, খোঁড়ায় নিয়ে আসছে ডিবি অফিস থেকে 10টা আঙ্গুলের নখ, 10টা পায়ের নখ উঠায় দিয়ে আসছে, প্রাইভেট পার্টে ইলেকট্রিক শক দিয়ে ফেলেছে, গত 10 দিন ধরে পানি খাইতে দেয় না, নিজের পেশাব করায় সে পেশাব খাওয়াইছে রিমান্ডে। এই ধরনের ব্রুটাল টর্চারের পরে যখন রিমান্ডে নিয়ে আসছে, বর্ণনা শুনলে রিমান্ডে আসছে, আবার তাকে আবার রিমান্ড দিয়েছে। আমি অনুরোধ করব যে আপনি শুধু নির্যাতন বলেন, কারণ অনেক দর্শক শুনলে এটা ব্রুটালিটি, মানে এটার ব্রুটালিটি আরো এত মাত্রায় ছিল। তাহলে সেই জায়গাতে যে জাজরা বসেছিলেন, ওনারা শপথ ছিল না যে ওনারা সংবিধান মোতাবেক বিচার করবেন, আইন মোতাবেক বিচার করবেন। ওনারা আবার 5 দিনের, আবার 10 দিনের রিমান্ড দিয়েছেন, আবার পিটানোর জন্য পাঠাইছেন, আবার হাত পা ভেঙে দিয়েছে, আবার কোমর ভেঙে দিয়েছে। ধরেন 5 আগস্টের পরে তো অনেক বদল হলো, তারপরে এই সংস্কৃতি বদল হলো না। খাইসলত ওভারনাইট বদল হয় না। এই খাইসলতটা কার? মানে সরকারের যে যায় তারই হয়ে যায়, সরকার রাষ্ট্রযন্ত্র, পুরো যন্ত্রের খাইসলত।
এই যন্ত্রের খাইসলত অ্যাড্রেস করবার জন্যই তো রিফর্মের আলোচনা, সংস্কারের আলোচনা, কি করব না। দেখেন পুলিশ কমিশন আমি করবার এই জন্য প্রসঙ্গে আপনার কাছে আসবো বিরতির পরে, কারণ এই প্রসঙ্গটা আসলে এক ধরনের তো নির্যাতন সেটা, ও, certainly। এবং এইখানে মজলুম হয়ে যায়। হ্যাঁ সার্টেনলি। না, আমার আরেক রুমের কেননা কেউ যদি এইভাবে অন্যায়ভাবে মজলুম হয়ে যান, তার মধ্যে তো ঘৃণা উৎপাদিত হয়, তার পরিবারের মধ্যে ঘৃণা উৎপাদিত নিঃসন্দেহে, হয়। নিঃসন্দেহে। তো এই যে আপনি যেটা বলছিলেন যে হাইকোর্টের নির্দেশ কি মানতে বাধ্য নয়, আসলে আইন কি বলে? মানে এটা বাধ্যতা অবাধ্যতার বিষয় না, বিষয় হচ্ছে রাষ্ট্রের কালচার হিসেবে প্র্যাকটিসটা কি। যেমন আপনি ধরেন বলছেন খাসলত, খাসলতের মানে এটা সমস্যা। ক্ষমতার চরিত্র। মানে আপনি যে এই যে জামিনের কাগজ নিয়ে যখন যায় জেল গেটে, যে আনিস ভাই বললেন না, যেমন ধরেন আনিস ভাইয়ের সাথে তো আমার সিরিয়াস বিতর্ক দ্বিমত আছে বহু জায়গায়, আপনার সাথে আমি বহু জায়গায় বহু দ্বিমত করতেছি। এখন দ্বিমত করা মানে কি? দ্বিমত তো গণতান্ত্রিক সমাজের হ্যাঁ, মানে সৌন্দর্য। ওনারা একটা দ্বিমত হবে, মামলায় কিন্তু আমরা ফাঁসায় দিয়ে বন্ধু। পিটাইতে হবে, রিমান্ডে নিয়ে 10 দিন ধরে পিটাইতে হবে, ওনার হাত পায়ে নখ উঠাই দিতে হবে। মানে এটা তো কাঠামো হইতে পারে না চিন্তার। আপনি আমাকে অপছন্দ করেন বলে আপনি আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে ডিজিএফআর দিয়ে তুলে নিয়ে যাবেন। মানে এই যে কাঠামোগত প্র্যাকটিসগুলো আমরা দেখেছি, রাষ্ট্র তো আপনার এই সিম্পলি হাইকোর্টের ডিসিশন দিয়ে চলবে না। সেজন্যই তো সংস্কারের আলাপ। আমরা যেটা বলেছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেইন কমিশন করবার জন্য, পুলিশের বিরুদ্ধে যে মানে অভিযোগগুলো, এটা কে ডিল করবে, কে এটা তদন্ত করবে? পুলিশ করলে তো এটা ইনসাফ হবে না সেখানে। সেই কমিশনটা পর্যন্ত আপনার হয় নাই, এবং যতটুকু এগ্রি করা হয়েছিল সেটাও বিএনপি সরকার এসে ক্ষমতা রেটিফাই করে। আমরা তো দেখছি জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনের নতুন আইন হবে, তার মানে কোনো লাভ হবে না। গুম খুন প্রতিরোধ করার জন্য যে এক ধরনের প্রস্তাব ছিল সংস্কারে, সেটাকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। মানে ওইটা তো আলটিমেট এটা না, কাজ তো ওটা র্যাবের না। নতুন নামকরণ ওটা তো ভাবতে পারেন ডিফারেন্ট আপনি। জিনিস, মানে তো ডিফারেন্ট জিনিস, আইনি কাঠামো তো ডিফারেন্ট জিনিস। আমরা যে কারণে সচিবালয়, বিচার বিভাগের সচিবালয় আবার আলাদা আমরা করা, খাসলতে ফেরত আসি। তাহলে এই সংস্কারের মাধ্যমে কি আপনি মনে করেন যে খাসলত দূর করা যেত? ওভারনাইট হবে না, ওভারনাইট হবে না আপনার, কারণ অন্তর্বর্তী wholesale সরকারের দরকার। মধ্যেও তো আমরা এই খাসলত ওই দেখেছি। যে মানে একটা জিনিস যখন আপনার মানে আপনি যখন ভাত খাওয়ায় আসক্ত হন, আপনি লন্ডনে গেলেও দেখবেন যে জিব্বা খালি চুলকায় ভাতের জন্য। আপনি যত দামি খাবারই খান না কেন, রেস্টুরেন্টে গিয়ে 5 স্টারে খান, দিচ্ছে দেখবেন একটু ডাইল, একটু আলু ভর্তা, একটু কাঁচামরিচ। আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আমি বিতর্কে গিয়েছিলাম, আমার একজন টিমমেট, উনি ভাত ছাড়া কিছুতেই থাকতে পারবেন না। এক পর্যায়ে কাঁদতে শুরু করলেন যে আমি ভাত ছাড়া আমি বাঁচবো না। তো এটা হলো খাইসলতের সমস্যা। তো তার সেই জন্য- সমস্যা মনে করি না, কিন্তু ভাতের প্রতি বাঙালির একটা প্রেম আছে। হ্যাঁ, এটা আমাদের জাতিগত একটা রিয়েলিটি। তো সেইখানে আপনার মানে পাবলিক প্রসিকিউশন থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেলের অফিস, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, ইভেন দেখেন যেহেতু আপনি কারণে নিয়ে আলোচনা করেছেন, একটা জেলার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর তিনি তার মৃত্যুতে উল্লাস করে আপনার পোস্ট দিয়েছে। জেলার? সরকারের কর্মকর্তা, যার দায়িত্ব হচ্ছে ইনসাফ করা, মানুষ যেন জুলুমের শিকার না হয়, জুলুমের শিকার হয়ে যে মামলাটার আসামি হয়েছে তাকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা বেশ করা। গবেষণা করেছে। তা সাহলে সেই লোকটা দেখেন পোস্ট দিয়েছে, আমি তার নাম ভুলে গেছি, নাটোর, পাবনা, যাই এরকম হোক, কোন একটা আমাদের জেলার এপিপি। এত বেশি এই ঘৃণার বিস্তার, Exactly. কার নাম আপনি মনে রাখবেন? তাহলে এই খাইসলতটাকে আপনার রাষ্ট্র আকারে ডিল করতে হবে সুশাসনের জায়গা থেকে, গভর্নেন্স, যে আপনি কিভাবে আইনের শাসন দেবেন, প্রতিষ্ঠান তৈরি করবেন, কাঠামো তৈরি করবেন, করে একটা সিস্টেম বহু সময় ধরে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখনই হচ্ছে এটা পুরাতন খাইসলতকে রিপ্লেস করবে। আদারওয়াইজ 1 বছর, 16 মাস, 18 মাস, 2 বছর, 10 মাস, 20 মাস এটা দিয়ে এটা হবে না। কারণ জিনিসটা একদিনে যখন তৈরি হয় নাই, এটা একদিনে আপনি সমাধানও করতে পারবেন না। তাই রাষ্ট্র আকারে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই কাজটা করব না। প্রশ্ন হচ্ছে যারা নির্বাচিত হয়ে আসলো তারা কি এই প্র্যাকটিসের মধ্যে আছে? চিটাগংয়ে দেখেন সিটি কলেজে মারামারিতে দা কিরিচ আকারে আমরা দেখলাম না, একটা মানুষ গ্রেফতার করা হয়েছে, একজন পীরকে হত্যা করা হয়েছে কুষ্টিয়ার এইদিকে, সবাই বিএনপির পদস্থ নেতা এলাকার, একজনের বিরুদ্ধে মামলা হয়েছে, কাউকে গ্রেফতার করা হয়েছে। আপনার এই যে মিরপুরে দেখলাম এই যে মিলেমিশে চাঁদাবাজি করতেছে, প্রথম আলো বিশাল রিপোর্ট করেছে, 72টা গ্যাং, প্রায় সবাই সরকারি দলের লোকজন। শাহ আলীর মাজার কি শুধু মাজার ভাঙা হয়েছে? শাহ আলী 400 দোকানের মালিক এই মাজার ট্রাস্ট। মানে পিছনে যেটার অর্থনীতি আছে, লুটপাট আছে এখানে শুধু মাজারটা ভাঙছে, আপনি মব তৌহিদি বলে এই তর্ক আপনি রেজলিউশন করতে পারবেন না। এই তর্কের পিছনে বিশাল হাজার হাজার কোটি টাকার লুটপাটের গল্প আছে। অতএব সেই গল্পগুলোকে আপনি কিভাবে ডিল করবেন? আইনের শাসন দিয়ে ডিল করতে হবে। ফৌজদারি অপরাধকে ফৌজদারি অপরাধ আকারে ডিল করতে হবে। অমুক করেছে, তমুক করেছে, তৌহিদি জনতা করেছে, সমাধান না তো।
যিনি গ্রো করেছেন তাকে বিচারের মুখোমুখি এই করেন। পুরো ব্যাপারটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখি নাই, তারা বিচার করতে রাজি ছিলেন না, ভুয়া মামলা দিতে রাজি ছিলেন না ওয়েল, আমার ভুয়া মামলার পরিমাণ পার্সেন্টেজে তা বলে না, মানে বিষয় যেটা হচ্ছে তারা অনেক কিছু হ্যান্ডেল করতে পারে না। হওয়ারই কথা কি না, আমরা percentage বলে পার্সেন্টেজ না? কেন দেখবো? না মানে বিষয় হচ্ছে যে কাঠামো সমস্যা তো। কিন্তু ভুয়া মামলার তো হওয়ারই কথা না, ভুয়া মামলা হবে কেন? কথা সত্য, কথা তাই না? সত্য। আমরা না, না, percentage এই দেখতে যে যাবো কেন? বাংলাদেশের Percentage ইতিহাসে হয়ে যাওয়ার এর চেয়ে কথা বড় ছিল বেশি negligible। ভুয়া মামলা হয়নি। না, না, কিন্তু সত্য, ধরেন এই যে সত্য। 798টি 100% সত্য। 798টি মামলায় 5074 জন, তার মানে অন্তত সরকার স্বীকার করেছেন বা সিস্টেম স্বীকার করেছে যে 5074 জনের নামে ভুয়া মামলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু এটা তো ক্যাটটেকারি এই প্রভিশনটা করেছে, এই যে একটা মানে 173A প্রভিশন করলো যে যারা বোধ করছেন আপনাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আপনারা এসপি তো অথবা সেটা তো পুলিশ। আমরা না, আমরা এটা করেছি, আশা করি নাই। না, আমি মানে আমরা তো ক্যাটটেকারির অন্তর্বর্তী সময় সরকারের কাছে এটা আশা করি। ঠিক আছে, কিন্তু তারা যে একটা কাঠামোগত সমস্যা ফেস করতেছে, তারা অ্যাকনলেজ করেছে বলেই তখন আপনার এই প্রভিশনটা আবার করেছে। নিজেরাও এটাই করেছে। ওয়েল, নিজেরা করেছে না কাঠামো থেকে করেছে, পুলিশের খাইসলত, রাজনীতিবিদদের খাইসলত, মিলেমিশে মামলা থেকে টাকা ইনকাম করা, যেটা আনিস ভাই বলছেন, এটা সবসময় সরকারের তার উপরেও মানে না। ওই যে আমাদের একটা গান আছে যে ইজ্জত যায় না মোলে, স্বভাব যায় না ধুলে, মানে মরে গেলেও ইজ্জত চলে যায় না আর স্বভাব ধুলে চলে যায় না। হ্যাঁ, তারপরে এরপর আরেকটা লাইন আছে যে গায়ের গন্ধ যাবে কি সাবান মাখিলে। তো আপনার কি মনে হয় যে এই যে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, সেই আলোচনা আপনি কিছু যদি যুক্ত করেন, আসলে কি এটা স্বভাবের প্রবলেম নাকি এটা আসলে ক্ষমতায় গেলে ক্ষমতাকে স্থায়ী করার জন্য একটা চেষ্টা, যে বিরোধীদের সকল মতামতকে নানানভাবে হয়রানি করে আমরা বন্ধ করে দিব, অথবা যার কথা ভালো লাগে না তাকে আমি কোনো না কোনো ভাবে এটা হচ্ছে অন্যায়ভাবে এটা চেয়ারে হেয় যারা করব। শুনেন, এখানে চেয়ারে যারা বসে তাদের ভূমিকাটা হচ্ছে প্রধান। ওনারা আসলে কোন দিকে নিতে চান, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আপনি কি আসলে আগে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে পুলিশ দিয়ে যে হয়রানি করেছে, পুলিশ যেভাবে যা ইচ্ছা করেছে সেটাকে আপনি ওকে করে দেবেন, না আপনি ওরে ধরে আনেন এরে ধরে আনেন এগুলো করবেন, না আপনি বলবেন যে তোমরা নিয়ম মতো চলো এবং পুলিশ প্রশাসনে একটা স্থিতিশীলতা আনো। তোমরা পুলিশের ভিতর এবং পুলিশ হত্যা যতগুলো ঘটেছিল, পুলিশকে অবৈধভাবে চাকরিচ্যুত করা, পুলিশের দলীয় দালালির জন্য একটা শ্রেণীকে আপনি সাজা দিচ্ছেন, কিন্তু নিরীহ মধ্যম সারির যারা বা নিম্ন সারির যারা বসের আইন মানতে বাধ্য, তাদের নিয়ম তাদের আইন অভ্যন্তরীণ আইন অনুযায়ী সেগুলো তাদেরকেও আপনি সাজা দিচ্ছেন। তো ওভারঅল আপনি যদি চিন্তা করেন যে, এবং আইন মন্ত্রণালয়ের একটা ব্যাপার আছে, আইন মন্ত্রণালয় কি আগের মতোই চলবে? তাদের প্রসিকিউশন যেটা করে দিচ্ছে তারা সেটাতেই মেনে নেবে? তাদের তো প্রসিকিউশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাদের আইন কর্মকর্তারা কি করবে এখানে? তারাও কি এটা সায় দেবে কিনা? তাদের আইন কর্মকর্তারা এমনি ভুয়া মামলা তারা জানে, তারপরেও তারা ওইখানে গিয়ে ডিফেন্স করছে এবং তারা আবার এক ধরনের ভীত হয়। রিসেন্টলি আমি আমার একটা মামলাতে গিয়েছিলাম এবং অহেতুক কিছু মানে ডিফেন্স করছে তারা। আমি কেন এরা এটা করতেছে, এরা তো জানে এটা ভুয়া। তো বলছে এখানে গোয়েন্দা আছে, এই আপনার যদি এইটা বিরোধিতা না করে গোয়েন্দারা আবার ওনার নামে রিপোর্ট দেবে। মানে অদ্ভুত, মানে রাষ্ট্রযন্ত্রের কোনো চেঞ্জ নাই, এটা আগের মতোই আছে। তো এইগুলো হচ্ছে যে যিনি ক্ষমতায় থাকবেন, যেন চেয়ারে বসবেন, ওনার তরফ থেকে এই ধরনের নির্দেশগুলো যেতে হবে, আদারওয়াইজ এগুলো চেঞ্জ হবে না। তার মানে মাথা যদি সরাসরি হস্তক্ষেপ না করে হবে না, তাহলে এটা হবে না। কারণ ওনাকে ওরকম করে বুঝাবে আগের জনকে যেভাবে বুঝিয়ে গেছিল। তার মানে যারা বুঝায় তারা তো সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার। তারা একটা ভুল বিষয় এত বুদ্ধিমান, এত শক্তিশালী, এত উচ্চ পদের মানুষকে বোঝাতে পারে। তাদের মধ্যে একদমই ভীতি কাজ করে। তারা মাসিমারা কেরানি, যেটা বলি মাসিমারা কেরানি, তো আপনি জানেন কীভাবে আসলো। ওই ফাইলের মধ্যে ওই জায়গায় একটা মাসি মরেছিল, সে পুরনো ফাইল ঘেটে দেখেছিল, তারপর একটা মাসিকে মেরে সে ওইখানে লাগিয়ে দিয়েছিল যে এই ফাইলটা তো এইভাবে যাবে। তো তারাও একই ধরনের ভীতিতে আছে। তারাও যদি বিবেক বুদ্ধি খাটিয়ে কোনো একটা ডিসিশন নেয়, স্যার যদি এটাতে রেগে যায়, কারণ স্যারদেরও তো এই সংস্কৃতি আছে যে তুমি এটাতে আগে কিভাবে হয়েছিল তুমি এভাবে করলা কেন। আমাদেরকে মনে করিয়ে দিলেন যে আমরা অনেক তর্ক করেছি, আমরা এমনকি উচ্চ কণ্ঠেও তর্ক করেছি, কিন্তু আমাদের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক এবং এইটাই তো রাজনীতি হওয়ার কথা ছিল। কিন্তু সেই রাজনীতি থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, ঘৃণার বিস্তার করছি এবং শুধু তাই না, যে কোনো কিছুকে রাজনৈতিকভাবে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। যেমন ধরেন কেউ বিয়ে করলো সেটা সমস্যা,
কেউ মরে গেল সেটা সমস্যা, কেউ হাসপাতালে গেল সেটা সমস্যা, কেউ বিদেশ গেল সেটা সমস্যা। আমরা যেমন দেখেছি যে তাসনিম জারা একটা একটা স্টেটাস দিয়েছেন যেটার মধ্যে একটা ছোট্ট একটা স্যাটায়ার আছে, সেফ এন্ট্রি, এবং অনেক লোক হয়তো তার আনসেফ এন্ট্রি আশা করছিল, তো তিনি জানিয়ে দিয়েছেন যে না, উনি ঠিক মতোই ঢুকতে পেরেছেন, বেরোতে পারছেন। এই যে মানে একটা তরুণীকেও আমরা, মানে যে তার রাজনৈতিক জীবন শুরু করেছে 2 বছরও হয় নাই, তাকেও আমরা ওই জায়গাতে নিয়ে যাচ্ছি যে তাকে খোঁচাচ্ছি, ফলে সে আমাদেরকে পাল্টা খোঁচা দিচ্ছে। এই যে আমরা একটা জায়গায় চলে গেছি, ফুয়াদ মাথা নাড়ছেন। আমি আনিস আলমের কাছে আসি। আপনার এক হামের সভায় গিয়েছিলেন, যেটা নিয়ে আপনি কথা তুলেছিলেন আর কি। এখন দেখা যাচ্ছে যেটা বলা হচ্ছে যে এটা ফিরে আসার কালচার তৈরি করার চেষ্টা করছেন। হাম নিয়ে কথা বলতে গেলে স্বৈরাচার ফিরবে কেমনে? কালকে হাম ঠিক হয়ে যাবে, পরশুদিন স্বৈরাচার ফিরে আসার না, আমি জানি রাস্তা না, বন্ধ হয়ে যাবে। আমি এটা নিয়ে বলছিলাম, আমাকে একটা টকশোতে আমাকে মানে হামের সাথে ডাকছিল। স্বৈরাচার ফিরে আসার কি সম্পর্ক? ওইটাই আমি বললাম, ওদের জুলাই বিজনেস বোধহয় ধস নামছে। কারণ সব কিছু তো ওরা হাসিনাকে দেখে। হাসিনা কোথায় আছে আমি দেখি না। শেখ হাসিনা আসবে, এটা বললে শেখ হাসিনা চলে আসবে। মানে শেখ হাসিনাকে এত ক্রেডিট দিচ্ছে যে এরা প্রত্যেকটা সেক্টরে, তার মানে এরাই শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে রেখেছে যে তাকে ছাড়া বোধহয় বাংলাদেশ চলতেছে না। অথচ তাকে বিদায় দিয়েছে আমরা 2 বছর তো হলো না, হ্যাঁ, প্রায় 2 বছর। প্রায় 2 বছর। কিন্তু তাকে প্রাসঙ্গিক হচ্ছে, আবার তার জন্য আবার অন্যদেরকে গালাগালি করছে। যে প্রসঙ্গটা তুলতে চাচ্ছিলাম, যে ডেইলি স্টার ভবনে একটা মানে হাম নিয়ে একটা আয়োজন করা হয়েছিল, যে এত যে শিশু মারা যাচ্ছে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। আমাকে মাসুদ কামাল ভাই এবং আরও অনেক বিশেষজ্ঞ এখানে গিয়েছিল, যারা বিশেষজ্ঞ মানে ওই লেভেলে, যারা ফিল্ড লেভেলে কাজ করছে এইটা নিয়ে, রিপোর্টার, বিশেষ করে প্রথম আলো রিপোর্টার, ডেইলি স্টারের রিপোর্টার, সাংবাদিক, আরও অন্যান্যগুলো, এদের মতামত চাচ্ছিল। আমার মতামত আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে এই ভদ্রমহিলা ইন্টেনশনালি এটা করেছে বা ইউনুস ইন্টেনশনালি করেছে, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে ওর যে সরকারে যে অপদার্থদের সমাবেশ করেছিল এটারই প্রতিফলন এটা। এবং আমি ভেরি রিসেন্টলি দেখলাম যে আরেকটা টেলিভিশনের রিপোর্টও, আমি নামই বলি, অসুবিধা কি, ওই যে এই টেলিভিশনটা স্টার নিউজ, তারা খুব সুন্দর একটা রিপোর্ট করেছে এবং তারা সেখানে উল্লেখ করেছে হামের আসলে টিকার অভাব ছিল না, ছিল এই অ্যাওয়ারনেসের অভাব। এটা কোনো 25 সাল পর্যন্ত কোনো কিছুই হয় নাই। এবং এই যে সমস্ত ব্যর্থতাগুলো আমি একসঙ্গে তুলে ধরে বললাম যে তাহলে এটার জন্য সাজা দিতে হবে ডক্টর ইউনূসকে এবং তার ওই নিয়োগকর্তাকে। এখন আনিস আলমগীর হাম বিশেষজ্ঞ কিনা সে কেন ওইখানে গেল? তো তারা তো এই কোশ্চেন করতে পারতো যে এই ভদ্রমহিলা যাকে ডক্টর ইউনূস উপদেষ্টা বানিয়েছে সে কোন বিশেষজ্ঞ, তারে যে এরকম একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। আর প্রত্যেক কথা বলার জন্য কি প্রত্যেক সাবজেক্টে বিশেষজ্ঞ তো হতে হবে? তাহলে আপনি ডাক্তার ছাড়া আপনি রাজনীতি নিয়ে কথা বলেন কেন? তাহলে ফুয়াদ তুলতে পারে যে রাজনীতি নিয়ে আপনারা কথা বলেন কেন, আমরা রাজনীতিবিদ, আমরাই কথা বলবো। আমি সাংবাদিকতা পড়েছি, আমাকে বলা হয়েছে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তারা যে কোনো সামাজিক সমস্যা নিয়ে তাদের অবস্থান থেকে তো কথা বলতে পারে। আমি সাংবাদিকতার ডিগ্রি নিয়ে বলতে পারি, কারণ আমি সাংবাদিকতার ডিগ্রি নিয়ে বলতে পারি, কারণ আমাকে শেখানো হয়েছে ডক্টর কামাল যতই আইন বিশেষজ্ঞ হোক, তাকে তুমি কিভাবে কোশ্চেন করবে, আইন তোমাকেও জানতে হবে। বিশ্বধরী বড় বড় ডাক্তার হোক, তাকেও ডাক্তারি নিয়ে কোশ্চেন করবে। এটাই নিয়ম, এটাই সাংবাদিকতা। এখন আমি বলবো না কেন? এখন যাদের গা জ্বলতেছে, যাদের ব্যবসাতে সমস্যা হচ্ছে, জুলাই বিজনেস করতে পারছে না, তারা ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বললে এটাতে গায়ে লাগিয়ে দিচ্ছে। অথচ ওরা নিজেরাই 500 শিশু হত্যা নিয়ে কিছু বলে না। ওরা ইউনূসকে দায়ী করে না, ইউনূস প্রসঙ্গ নাই, এবং এটা ঢাকার জন্য ওরে অভিযোগ করে। এবং সেই সমাবেশটাতে এমন কোনো কিছু হয় নাই, শুধু একটা মাত্র অ্যাওয়ারনেস তোলা হয়েছিল যে এই মৃত্যুর দায় নিতে হবে, যারাই করুক, এই সরকার করুক আর পরের সরকার করুক, আগের সরকার করুক। এখন ইউনূসের কথা আলোচনায় আসবে কেন? ইমিডিয়েট সরকার সে ছিল, তো কাকে আলোচনা করবে? এর আগে ছিল শেখ হাসিনা, সেই সরকারের আসবে, দুইটাই তো আলোচনা হচ্ছে। এখন বর্তমান সরকারের আলোচনা হচ্ছে, এর বাইরে আমরা কোন সরকারের নিয়ে আলোচনা করব? বখতিয়ারউদ্দিন খিলজি, শায়েস্তা খান, এগুলো তো আমরা আলোচনা করতে পারি না। আমরা ব্যারিস্টার ফুয়াদের কাছে আসি। যে কোনো সামাজিক সমস্যা হোক কিংবা সামাজিক উদ্যোগ হোক, সেখানে তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষেরা আসতেই পারেন, এবং যে অনুষ্ঠান বা যে কাজটা ঠিক কোনো বৈজ্ঞানিক সভা না, আর সেখানে এসে যদি তারা তাদের হয়তো অজ্ঞতা থেকেও কথা বলতে পারেন, তো তাতে
ওইখানের কথাবার্তা বা কন্টেন্ট কি সেটা না জেনে শুধু উপস্থিতির কারণে কি সভাটা বিতর্কিত হয়ে আমি যেতে একটা পারে? সেকেন্ড বলি, আপনি বলছেন অজ্ঞতা থেকেও বলতে পারে। না, পারে না মানুষ। না, বলতে পারে, কিন্তু ওইখানে অজ্ঞতা থেকে বলেছে, সেরকম যদি বলতো যে এই বিশেষজ্ঞ ওইটাই আমি প্রশ্ন এটা নিয়ে করছি। বলেছে, হ্যাঁ, আমাকে আপনি একটু content নিয়ে আলোচনা আমাকে একটু করেন। সাংবাদিকতা করতে দেন। সেটা হচ্ছে যে ওইখানে কি কথা হয়েছে সেইটা না জেনে শুধুমাত্র উপস্থিতি, বিভিন্ন ব্যক্তির উপস্থিতির কারণেই আসলে এক ধরনের একটা প্রচারণা শুরু হয়েছে। না, আমার মনে হয় যে ওইটা একমাত্র বিষয় না। একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে তো এক ধরনের বুদ্ধিজীবিতার চর্চার হচ্ছে, যারা কন্টিনিউয়াসলি ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনকে আন্ডারমাইন করবার জন্য বয়ান তৈরি করছে। কিন্তু ধরেন ইউনূস সাহেবের স্বাস্থ্য উপদেষ্টা কি আসলে স্বাস্থ্যের লোক ছিলেন বা ওনার স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান ছিল? এখন ধরেন হাম নিয়ে যারা কথা বলতে গেছে তারা হাম বোঝে না, স্বাস্থ্য উপদেষ্টা তো স্বাস্থ্যই বুঝতো না। না, ঠিক আছে, ওইটা নিয়ে সমালোচনা করার সুযোগ আছে, কিন্তু প্রশ্নটা কেন উঠছে এই জন্য বলছি আর কি। প্রশ্নটা উঠছে এই কারণে, কারণ যারা গেছেন তাদের একটা বড় অংশ কন্টিনিউয়াসলি ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনকে বিভিন্ন ফোরামে আন্ডারমাইন করবার জন্য চেষ্টা করছেন, এবং এইটা ফোরামের ভেন্যু একটা ইম্পর্টেন্ট জায়গা, যে কোথায় প্রোগ্রামটা হচ্ছে, সংগঠন কাদের উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এই কম্বিনেশনগুলো সোশ্যাল মিডিয়াতে রিয়াকশন ক্রিয়েট করাটা জেনুইন, এটার ভিতরে আমি কোনো সমস্যা দেখি না। আপনি গেছেন, আপনার প্রোগ্রাম, আপনার বক্তব্য দিয়ে আসবেন, আপনারা দেখে আমার ওইখানে একটা মতামত তৈরি হইতে পারে, এটাও কারেক্ট, ঠিক আছে। আমরা নিজেরা আমাদের দলের পক্ষ থেকে হাম নিয়ে একটা ব্রিফিং করেছি, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। আমরা কিন্তু কিছু মৌলিক প্রশ্ন রেজ করেছি সরকারের জন্য, যে আমরা বলেছি, দেখবেন সরকার বলছে হামের উপদ্রব শেষ হয়ে যাওয়ার পরে তদন্ত কমিটি করতে। আমরা বলছি না, এটা এখনই করতে হবে, কারণ আপনি যদি কমিটি করে 10টা শিশুর জীবনও বাঁচাইতে পারেন, এটাও তো রাষ্ট্রের আমার অ্যাচিভমেন্ট। আমি তো চাই না আরেকটা শিশু মারা যাক। দ্বিতীয়ত হচ্ছে যে তদন্ত কমিটি আসলে দোষী ব্যক্তিদেরকে বের করতে পারবে, কারণ বের করতে পারবে, কিন্তু না, শিশুর জীবন তো বাঁচাবে আসলে স্বাস্থ্য ব্যবস্থা না, সেটা তো বলতেছি আগামী সিস্টেমে এই উপদ্রবটা যেন আবার 6 মাস পরে না হয়, 1 বছর পরে না হয়, সেটা তো আপনাকে ইমিডিয়েটলি এটার জন্য তো ইনভেস্টিগেট করতে হবে যে সমস্যাটা কোথায়। দ্বিতীয়ত হচ্ছে যে ইউনূস সরকারের ব্যাপারে বলা হচ্ছে তারা টিকা কেনে নাই, কিনলে দেরিতে কিনছে, গ্যাভিকে টাকা দেয় নাই, বরাদ্দ দেয় নাই, এরকম অনেকগুলো মিসইনফরমেশন প্রচলিত আছে, প্রচুর ছড়ায় গেছে। অথচ যে কোনো আমলের থেকে আওয়ামী লীগের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের থেকে দ্বিগুণেরও বেশি বরাদ্দ দিয়েছে ইউনূস সরকার, 1000 কোটি টাকার উপরে। তারপরে তারা ক্রয় পরিপত্রর প্রসেস বদলের একটা সুপারিশও করেছে, কিন্তু ইউনিসেফ থেকে টিকা কেনা হবে না এই সিদ্ধান্ত তারা কিন্তু নেয় নাই। তারা যুক্তি কি দিয়েছে, বলেছে ইউনিসেফ তো টিকাটা তৈরি করে না, আপনি তো প্রফেশনাল লোক, এই জায়গায় আপনি বুঝবেন, সে কি করে, আমাকে সাপ্লাই করে, কোনো ক্রেতার কাছ থেকে কিনে এনে দেয়, এটা কোনো প্রস্তুতকারকের কাছ থেকে যারা ম্যানুফ্যাকচার করেন। সরকার বোধ করছে আমরা যদি ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনি তাহলে রাষ্ট্রের 15 to 20% খরচ সাশ্রয় হওয়ার সম্ভাবনা আছে। অতএব এই টোটাল টেন্ডারিং প্রসেসটা আমরা বদল করতে পারি কিনা, এর একটা সুপারিশ তারা করে দিয়েছে, তারা কিন্তু ইমপ্লিমেন্ট করে নাই, সরকারের জন্য রেখে দিয়েছে। থার্ড হচ্ছে, গত 25 সালের জুন মাস থেকে সেপ্টেম্বর টানা 4 মাস টিকা প্রদানকারী যে স্বাস্থ্য সহকারী আছেন তারা আন্দোলন করেছেন বেতন ভাতার জন্য, এবং কাজে প্রচণ্ড ব্যাঘাত ঘটেছে সারা বাংলাদেশে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই 4 মাস যাদের বয়স 9 মাস ছিল, 15 মাস ছিল, তার ডিউ টিকাটা ওই বাচ্চাটা মিস হয়েছে কিনা। কিন্তু আবার শতাংশ বলছে যে আমার টিকা দানের শতাংশ 91-93, যেটা ইউনিসেফ সহ গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়াইজ আমার দেশের জন্য ঠিক আছে। তা আবার উল্টা জরিপ হচ্ছে আপনার 34 to 40% শিশু মারা গেছে যাদের বয়স 6 মাস অথবা তারও কম, কিন্তু টিকার বয়স 9 মাস। তাহলে প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টালি অনেকগুলো প্রশ্ন আসছে এখানে। আসলে টিকার জটিল একটি বিজ্ঞান রয়েছে, এখানে লম্বা আলোচনা আছে, যেটা আপনি বুঝবেন। টিকার হার কমে গেলে, যখন হার্ড ইমিউনিটি কমে যায়, তখন কিন্তু এরকম হতে পারে, কম বয়সী শিশু আক্রান্ত হতে পারে, পুষ্টিহীনতা থাকলে হতে পারে। ইউনূস সরকার কিন্তু একটা কাজ করেছিলেন, তারা এইচপিএনএসপি বাতিল করে দিয়েছিলেন, এবং এইচপিএনএসপি বাতিল করার কারণে 38টা স্বাস্থ্য কার্যক্রম ব্যাহত হয়েছিল, শুধু টিকা না, এবং সেখানে পুষ্টির কার্যক্রম হচ্ছে। সেটা তো আপনার ইনভেস্টিগেট করতে হবে, তো এখন সরকারকে তো এটা ফাইন্ড আউট করতে হবে যে এবং মার্চ মাসে একটা সভা হয়েছিল, যেটার খবর 2025-এর মার্চে, যেটার খবর সব পত্রিকা ছাপা হয়েছিল, যে এই সেক্টর প্ল্যান বাতিল করে দেওয়া হয়েছে, সকল জায়গাতে চিঠি দিয়ে দেওয়া হয়েছে যে সরকার এই টাকাটা এইভাবে খরচ করবে না, তারা অন্য কোনোভাবে হয়তো করবে। ঠিক আছে, মানে আপনি এটা রেজ করেন, এটাই তো তদন্ত কমিটির কাজ। আমি বলেছি ক্রস পার্টি পার্লামেন্টারে একটা কমিটি করে দেন যারা এটা ইনভেস্টিগেট করুক যে আসলে হোয়াট ওয়েন্ট রং। কিন্তু এগুলোর কনক্লুশনে আমার স্টাডিতে যেটা আমি দেখেছি, সমাজের অনেকগুলো মৌলিক মানে ফেয়ারনেসের কোয়েশ্চেন আসছে।
আপনি দেখবেন যারা মারা গেছে তারা সবাই গ্রামীণ দরিদ্র কৃষক পরিবারের অভাবী পরিবারের সন্তান এবং পরিবার। তাহলে ম্যালনিউট্রিশন, অধিকাংশ। হ্যাঁ, মোটা দাগে ম্যালনিউট্রিশন একটা বড় জায়গা, ইকোনমিক ফেয়ারনেস একটা বড় জায়গা, নিউট্রিশনও ছিল। রাইট, তাহলে এটা রেজ করতে হবে ওখানে, ইনভেস্টিগেশনের মাধ্যমে তো সেটা আসবে যে কেন দরিদ্র পরিবারের সন্তানরা মারা গেল, কেন আইসিইউ নাই, কেন বেড নাই, কেন আমার হেলথ কেয়ার সিস্টেম ওই পর্যন্ত যেতে পারে নাই। আমাকে তো এই সামগ্রিক কনভারসেশনটা করতে হবে। শুধুমাত্র ইনুস সরকার দায়ী, শুধুমাত্র স্বাস্থ্য উপদেষ্টার ডিগ্রি নাই, এই কনভারসেশন এরা সমাধান করবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ডিগ্রি না থাকলেও স্বাস্থ্য উপদেষ্টা হওয়া যায়, কিন্তু ডিগ্রি না থাকলে সারা পৃথিবীতে কিন্তু ডিগ্রি না থাকলে হাম নিয়ে কথা বলা যায় না।